শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ, মোহাম্মদপুর থেকে সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার। জাতীয় ঐকমত্যে পৌঁছাতে আগামী সপ্তাহে ফের বসছে কমিশন। শেষ দিনের সভায় রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতার ভারসাম্য সহ 4 বিষয়ে আলোচনা। আগামী বছরই শেষ ফারাক্কা চুক্তির মেয়াদ নবায়ন না হলে ঢাকা দিল্লি সম্পর্ক আরও খারাপের আশঙ্কা। রাজনৈতিক পদক্ষেপ চান পরিবেশ উপদেষ্টা। এবং পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল ব্যাপক ধ্বংসযজ্ঞ। যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ার সিদ্ধান্তে বাড়ছে উদ্বেগ, সমঝোতার আহ্বান রাশিয়ার। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলা শুনানি করতে অ্যামিকাস কিউরি হিসেবে সিনিয়র আইনজীবী ওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউটর MH তামিম জানান, বিচারের স্বচ্ছতার স্বার্থে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন, বিগত সরকারের সময়ে বিচার বিভাগ হাইজ্যাক করা হয়েছে। জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন। সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। Bangladesh to see that things are proceeding and they're proceeding in the right way. I imagine that there will be criticisms from the other side. Sheikh Hasina was properly summoned to appear before the tribunal. She chose not to. She has chose to boycott the proceedings. শেখ হাসিনার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ সহ ট্রাইব্যুনালের সার্বিক বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, মামলার শুনানি বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান, তারপরে কিন্তু তিনি ভারতে বসে বেশ কিছু তার নেতাকর্মীদের সাথে কথা বলেন। সেখানেই একজন নেতাকর্মী, যিনি বুলবুল নামে পরিচিত, তাকে তিনি ফোনে বলেন যে আসলে 227টি মামলা হয়েছে, অর্থাৎ 227টি মামলা মানেই হলো 227 জনকে হত্যার একটি লাইসেন্স তিনি পেয়েছেন। এই বিষয়টাই ট্রাইব্যুনাল প্রথমে তুলে ধরেছিলেন যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান যে আসলে এইভাবে যখন একজন সাবেক প্রধানমন্ত্রী কথা বলেন, যেটা আদালত মানে ভয়ভীতি দেখানো হয় এবং বিচার কাজকে বাধা করার জন্য ব্যবস্থা, মানে বিচার বিভাগকে বাধাগ্রস্ত করবেন, যার কারণে কিন্তু ট্রাইব্যুনাল থেকে তাদেরকে একটি জবাবদিহিতা চেয়েছিলেন যে তারা কেন এই ধরনের কথা বলেছিলেন, যার জন্য গত 25 মে আপনার একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেটা 26 মে প্রচার করা হয় এবং সেখানে বলা হয় যে আগামী 3 জুনের ভিতরে এই 2 জন ব্যক্তি, অর্থাৎ শেখ হাসিনা এবং অপর আসামিকে ট্রাইব্যুনালে এসে বা আইনজীবীর মাধ্যমে জবাবদিহিতা দেওয়ার জন্য বলা হয়। কিন্তু 3 জুন যখন তারা এই বিষয়ে কোনো কথা বলেননি, তারপরে কিন্তু ট্রাইব্যুনাল আবার সেটাকে 19 জুন মানে আজকের দিন ধার্য করেন যে তারা যারা জবাবদিহিতা দেয় যে তারা এইসব কেন কথোপকথন বলেছেন। কিন্তু আজকেও তারা কিছু করেননি, কোনো জবাবদিহিতা দেননি এবং কোনো আইনজীবী নিয়োগ দেননি, যার কারণে আজকে ট্রাইব্যুনাল একজন অ্যামিচার নিয়োগ দিয়েছেন এবং সেখানে বলা হয়েছে যে বিচার বিভাগের আসলে ট্রাইব্যুনাল যদি চাইতেন, কিন্তু আজকে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিচারের মানে আদালত অবমাননার জন্য যে শাস্তিটি রয়েছে, অর্থাৎ 1 বছরের জেল এবং বেশ 50,000 টাকার মতো জরিমানা, সেই শাস্তিটি দিতে পারতেন। কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু একজন অ্যামিচার নিয়োগ দিয়েছেন এবং এটাকেই তারা আগামী 25 জুন তার সম্মুখে রেখেই বিচার ব্যবস্থা চালু করবে। এছাড়া টবি ক্যাডম্যান, যিনি এসেছেন, তিনি আজকে বলেছেন যে গত আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে এবং এই সরকার এসে সেই বিচার বিভাগকে ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য কার্যক্রম চালাচ্ছে এবং এটা দেখে তিনি সন্তুষ্ট। এবং তাকে আজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে যে প্রসেসিংগুলো হচ্ছে সেটাতে তিনি সন্তুষ্ট কিনা। তিনি বলেছেন যে আমার সন্তুষ্টতা আসলে এখানে মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো বাংলাদেশের মানুষ সন্তুষ্ট কিনা, সেই বিষয়টা আপনাদের দেখতে হবে। তো সবকিছু মিলে 25 জুন থেকে অ্যামিচারের সামনেই শেখ হাসিনার যে আদালত অবমাননার
যে বিচার কার্যক্রম সেটা শুরু হবে এবং তারপরে আসলে বোঝা যাবে যে আসলে শেখ হাসিনার এই আদালত অবমাননাজনক কি শাস্তি দেওয়া হবে সেটা পরবর্তীতে জানা যাবে। তো জেরিন, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। রাজধানী মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, আজই আদালতে তোলা হবে। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। 2021 সালে টেকনোক্র্যাট কোটায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় যুক্ত হন শামসুল আলম। পরে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। আগামী সপ্তাহে আবারও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন, এমনটা জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের বৈঠকের শুরুতে তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতার পরিধি সহ মোট 4টি বিষয় আলোচনা হবে। কমিশনের হাতে খুব বেশি সময় নেই উল্লেখ করে বলেন, জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ করা হবে। যে সমস্ত বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে ইতিমধ্যেই সেগুলোকে নিয়ে সেগুলি হবে আমাদের প্রথম এবং প্রধান এজেন্ডা আগামী সপ্তাহে, যখন রোববার থেকে আমরা আলোচনা শুরু করব। গত কয়েকদিনে আপনারা যে আন্তরিকতা দেখিয়েছেন, আমাদের এই ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা সুন্দরভাবে দেখেছেন, তার জন্য ধন্যবাদ। এরপরেও আমি বলবো যে আমরা সকলে যদি সময়ের মধ্যে আলোচনা করি, পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ আমরা দেখাচ্ছি সেটা যেন অব্যাহত রাখতে পারি। এ বিষয়ে আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, সভার সবশেষ পরিস্থিতি কি? ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য আমাদেরকে জানাবেন। জেরিন, আপনি দর্শকদেরকে আসলে জানিয়েছেন যে আজকে যে ঐকমত্য কমিশনের যে বৈঠক হচ্ছে সেটির মূল এজেন্ডা ছিল কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা যে পরিধি সেটি কেমন হবে এবং সেই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের যে ব্যবস্থা সেটির একটি নিয়েই কিন্তু আসলে এখনও ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে অনেক দূর অবস্থান করছে প্রত্যেকটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি যেটি একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল, তার কিন্তু বিষয়ে দ্বিমত রয়েছে। এছাড়া যে বিষয়গুলো আসলে আজকের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, যে 4টি বিষয়ের মধ্যে একটি আপনি দর্শকদেরকে জানিয়েছেন, বাকি 3টির একটি হচ্ছে সীমানা নির্ধারণ। সীমানা নির্ধারণ যে বিষয়ে বলা হয়েছে যে সীমানা নির্ধারণের জন্য স্থায়ী একটি কমিশন করা, যেটাই প্রত্যেকটি জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা সীমানা নির্ধারণ নিয়ে কাজ করবে এবং সেটা নিয়ে একটি স্থায়ী কমিশন করা হবে। এছাড়া যে বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য আলাদা আরেকটি বিশেষায়িত দক্ষতাপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে একটি কমিশন করা, যারা আসলে সীমানা নির্ধারণের জন্য কাজ করবে। এছাড়া যে বিষয়টি আসলে সবচেয়ে রাষ্ট্রপতির যে নির্বাচন ব্যবস্থা বা ক্ষমতার পরে যে প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ। এখানে একটি আলোচনা করা হচ্ছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী 2বারের বেশি আসলে নির্বাচিত হতে পারবেন না বা এই পদে তিনি 2বারের বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এছাড়া যে বিষয়টি রয়েছে যে 2বার প্রধানমন্ত্রী হওয়ার পর কেউ আসলে রাষ্ট্রপতির পদে যে প্রতিযোগিতা করার জন্য আসলে অযোগ্য বিবেচিত হবেন বা তিনি সেই জন্য আবেদন করতে পারবেন না বা সেই পদে তিনি প্রতিযোগিতা করতে পারবেন না। এছাড়া যে আরেকটি বিষয় সেটি ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক দলগুলো একটি ঐকমত্যে পৌঁছেছে, সেটি হচ্ছে সংবিধানের যে মূল নীতি রয়েছে, যে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই বিষয়গুলোকে এই যে 4টি মোট আছে সেগুলোকে বাদ দিয়ে সে স্থলে সাম্য, মানবিক মর্যাদা এবং গণতন্ত্রকে যুক্ত করা, সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে এসে পৌঁছেছে। সুতরাং আমরা মনে করছি যে আজকে আসলে মূলত রাষ্ট্রপতি নির্বাচন এবং তার যে ক্ষমতার পরিধি নিয়ে একটি সমাধানে রাজনৈতিক দলগুলো আসবে এবং বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আগামী সপ্তাহে জাতীয় ঐকমত্য কমিশন আমাদেরকে একটি পরিকল্পিত যে তাদের যে রোডম্যাপ বা তাদের যে একটি প্রস্তাবনার যে তারা ফলাফল সেটি আমাদেরকে তারা দিতে পারবেন। জেরিন। আসাদ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ক্রিস্টোফার ল্যান্ডওয়ে। বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন তিনি। বৈঠকে রোহিঙ্গা সংকট, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয়। পরে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লেঞ্চের সঙ্গেও সাক্ষাৎ করেন খলিলুর রহমান।
সেখানে দুই দেশের পারস্পরিক শুল্ক সংক্রান্ত একটি চুক্তি নিয়ে গঠনমূলক আলোচনা হয়। রাজধানীর পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির 2 সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন লালবাগ জোনের ডিবি পুলিশের এএসআই আতিক হাসান এবং কনস্টেবল সুজন। বুধবার রাত 1:15টার দিকে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের ডিবির একটি দল অভিযানে যায়। একটি প্রাইভেট কারকে থামালে গাড়িতে থাকা মাদক কারবারিরা গুলি চালায়। এতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে। দেশে ডেঙ্গুর নতুন হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। দেশে মোট ডেঙ্গু আক্রান্তের 40% ওই জেলায়। ইতোমধ্যে সদর হাসপাতালে 5 জন এবং অন্যান্য হাসপাতালে 8 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি হওয়ায় বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। বরগুনা ডেঙ্গু বাড়ার কারণ নির্ণয়ে কাজ শুরু হয়েছে আইইডিসিআর। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরা জাহান। উপকূলীয় জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ইতোমধ্যে বরগুনা হাসপাতালে 5 জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। ভর্তি আছে 215 জন রোগী। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় তাতে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই এখনই পদক্ষেপ না নিলে বড় বিপর্যয় দেখা দিতে পারে। মাথায় ব্যথা ছিল, গায়ে জ্বর ছিল, বমি এই তো। এখানে চিকিৎসার মান তেমন ভালো পাই নাই। আমরা বাইরে থেকে ওই সব টেস্ট করাইয়া এখানে আর কি থাকতে আসি। আজকে টেস্ট করব, ডাক্তার বলছে আজকে টেস্টের দরকার নেই, আগামীকালকে করবেন, দেখেন কি পরিস্থিতি। প্রপার ওয়েতে যদি ঔষধটা দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই মশা নিধনটা হতো। জেলার 12 লাখ মানুষের জন্য একমাত্র চিকিৎসাস্থল বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছে ডাক্তারের সংকট। তাই দ্রুত সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চায় সাধারণ মানুষ। ডেঙ্গু টেস্ট করার জন্য যে পর্যাপ্ত টেস্টের ব্যবস্থা থাকা দরকার সেটা কিছুই নাই। এখানে সিবিসিও নাই, ডেঙ্গু টেস্টের কিটও নাই। খালি রুমগুলো আছে, সেই রুমগুলোয় বেড দিয়া এই নিচের রোগীগুলো সেই বেডে রাখা হোক। আমাদের পর্যাপ্ত পরিমাণ ডিউটির চাপ আছে, এরকম তার ডে অফ এগুলো আমাদের উঠাই দিয়েছে। বরগুনায় ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির কারণ নির্ণয় করতে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর একটি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সামাল দিতে বেগ পেতে হচ্ছে। করোনা মহামারী মোকাবেলায় এরই মধ্যে কিছু উদ্যোগের কথাও জানান এই কর্মকর্তা। কোথায় কোথায় এগুলা জমা হচ্ছে, আমরা এগুলা ইনভেস্টিগেশন করতে এসেছি মূলত, যে অন্য জায়গার চেয়ে বরগুনায় কেন ডেঙ্গুটা প্রকোপটা বেশি। ফুলদানিতে কিংবা আমার হচ্ছে টায়ারের মধ্যে কিংবা আমি যে পানি খাওয়ার জন্য জমা করছি বৃষ্টির পানি, সেই পানিগুলোতে এই ধরনের কিছু আছে কিনা সেটা আমরা সতর্ক থাকি এবং সেই পানিগুলো মানে নিরাপদ রাখা এবং সেই পানিটাতে যেন মশার বিস্তার লাভ না করে সেটার জন্য দৃষ্টি রাখা। ডেঙ্গু সহ করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ ডাক্তারদের। ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 215, যেটা একটা রেকর্ডই বলা যায়। আর টোটাল পেশেন্ট ভর্তি আছে 450-র মতো। করোনার জন্য আলাদা করে ডেডিকেটেড রুম রেডি করেছি। আর হচ্ছে টেস্ট বা শনাক্তকরণ যে কিট, সেটাও আমাদের কাছে এসে পৌঁছেছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। এ সময়ের মধ্যে চুক্তি নবায়ন না হলে বাংলাদেশ ভারতের মধ্যকার টালমাটাল কূটনৈতিক সম্পর্ক আরও খারাপের দিকে যাওয়ার শঙ্কা পরিবেশবিদদের। যদিও পরিবেশ উপদেষ্টা বলেন এখনই চিন্তিত হওয়ার সময় হয়নি, রাজনৈতিক সদিচ্ছা থাকলে নবায়ন সহ সব সমস্যা মোকাবেলা সম্ভব। রাজশাহী প্রতিনিধি মেহেদী হাসান শ্যামলের সহায়তায় ওশা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন প্রথম কিস্তি। ফারাক্কা বাঁধ, যাকে ঘিরে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি অস্বস্তি। ভারতে বাঁধটির পোশাকি নাম ফারাক্কা ব্যারেজ প্রকল্প। বহু আলোচনা ও বিতর্ক পেরিয়ে চলতি বছরের মে মাসে 50 বছর পূর্ণ করল ফারাক্কা বাঁধ চুক্তি, যার মেয়াদ শেষ হবে 2026-এর ডিসেম্বরে।
ফারাক্কার নির্মাণ কাজ শুরু হয় 1961-তে। 1975 সালে নির্মাণ শেষে করা হয় চুক্তি। বাংলাদেশ এখন পানি পাচ্ছে প্রতি সেকেন্ডে 50,000 কিউসেকের মতো, যা চুক্তির শর্তের চেয়ে অন্তত 4 ভাগ কম। এমনকি 2240 মিটার দীর্ঘ এই বাঁধের কারণে 50 বছরে বিপন্ন হয়েছে পদ্মা নদী। এখন আমাদের পানির প্রয়োজন নেই, এখন পানি দিয়ে দিতেছে। এর যে আমাদের লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে। সেলো মেশিন দিয়ে আবার করছি, এমন পানি আইছে তলায় গেছে, পাতিল দিয়া নাও দিয়া ভুট্টে তুলে নিয়ে আইছি। পানি নামতে দেয় না, তাহলে হলো ভালো থাকবে কোথায় থেকে নদীতে এমনি ভরাট হয়ে যাচ্ছে আপন মনে। শর্ত মোতাবেক পানির প্রাপ্যতা নিশ্চিতে কূটনৈতিক তৎপরতা ছিল ঢাকার, কিন্তু ভারতের অসহযোগিতা স্পষ্ট। তারপরও বছর ঘুরতেই শেষ হয়ে যাবে চুক্তির মেয়াদ। পরিবেশবিদরা বলছেন, আন্তর্জাতিক রক্ষা কবচ তৈরির জন্য হলেও চুক্তি নবায়নে গুরুত্ব দেওয়া উচিত। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এই ফারাক্কা ইস্যুতে দীর্ঘদিন ধরে একটি টালমাটাল অবস্থায় থাকলেও আগামীতে যদি এটির ধারাবাহিকতা অর্থাৎ চুক্তির ধারাবাহিকতা না থাকে, এটি আরও বৃদ্ধি পাওয়ার ঝুঁকি তৈরি হবে। আন্তর্জাতিক পানি রিলেটেড যে চুক্তিটি রয়েছে, সেই চুক্তিতে বাংলাদেশ এবং ভারত কেউই সিগনেটরি না, যে কারণে এই বিষয়টি আন্তর্জাতিক পানি আদালতে বা আন্তর্জাতিক আদালতে নেওয়ার সুযোগও কিন্তু কম। পানি আইনের যে পানি কনভেনশন, যেটি সেই পানি কনভেনশনে বাংলাদেশে সবার আগে যাওয়া উচিত এবং সেটি স্বাক্ষর করা উচিত। রাজনৈতিক সদিচ্ছা থাকলে নবায়ন সহ সব সংকটই মোকাবিলা সম্ভব বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, একটা বিদ্যমান চুক্তি রিনিউ করা বা একটু সংশোধন করে নতুন করে স্বাক্ষর করা কোনো সমস্যার কথা না। সেটার জন্য 2025-এর জুনে আপনাকে কাজ শুরু করতে হবে না, সেটার জন্য আপনি আরও সময় নিতে পারেন। যেহেতু একটা চুক্তি আছে, ওই চুক্তির অধীনে একটা টেকনিক্যাল কমিটি আছে, উভয় দেশ মিলে তারা কিন্তু প্রতিনিয়ত তথ্য উপাত্তগুলো কালেক্ট করে রাখছে। অভিন্ন 54 নদীর 36টির ওপরই অর্ধশতাধিক বাঁধ তৈরি করে রেখেছে ভারত। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানে মার্কিন হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এতে উদ্বেগ জানিয়ে দ্রুত সমঝোতার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে পরস্পরের ওপর হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। 7 দিনের সংঘাতে ইরানে 6 শতাধিক এবং ইসরায়েলে সোয়া 200 মানুষের মৃত্যুর খবর মিলেছে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ইরান ইসরায়েল উত্তেজনার পারদ তুঙ্গে। টানা 7ম দিনের মতো অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তরে হামলার জবাবে তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। যুদ্ধের 7ম দিন বৃহস্পতিবার 7 সকালে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বীর শেবার সোরকা হাসপাতাল। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেল আবিব ও জেরুজালেম। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে শহর জুড়ে বাজানো হয় সাইরেন। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুড়েছে ইরান। এর মধ্যে প্রায় 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হানে। ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে বলে দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তরে পাল্টা হামলার দাবি করেছে ইসরায়েল। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের তথ্য অনুযায়ী 7 দিনের হামলায় ইরানের 639 জন নিহত এবং 13 শতাধিক মানুষ আহত হয়েছে। তবে তেহরানের তথ্য মতে এ সংখ্যা 224। এদিকে ইরানের সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত হামলার আগে অন্তত 1 সপ্তাহ অপেক্ষা করতে চান তিনি। ইরান শেষ পর্যন্ত পারমাণবিক কর্মসূচি ত্যাগ না করলে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে সংঘাত যাতে আরও বিস্তার লাভ না করে সেজন্য দুপক্ষকে দ্রুত সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এজন্য সব পক্ষকে সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। চলমান সংঘাতে উদ্বেগ জানিয়ে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কাজী শাহরিন, মোহনা সংবাদ। লালমনিরহাটে দেখা দিয়েছে গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ। ইতিমধ্যে অনেক গরু মারা যাওয়ায় আতঙ্কে খামারি সহ কৃষকরা। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে আক্রান্ত গরুকে পশু হাসপাতালে নেয়ার কথা বলছেন প্রাণী সম্পদ অফিস। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
লালমনিরহাটের কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পি স্কিন রোগ। জেলায় ইতিমধ্যে শতাধিক গরু এই রোগে আক্রান্ত হয়েছে এবং অনেক গরু মারাও গিয়েছে। এই রোগে আক্রান্ত গরুর শরীর ফুলে গিয়ে গুটি, ফোসকা ও বড় বড় ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা গেলেও তাদের অভিযোগ জেলা প্রাণী সম্পদ অফিস বিষয়টি নিয়ে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। একটা আক্রান্ত হওয়ার পর এরপর থেকে গ্রামে মনে করেন যে প্রতিটা বাড়িতে যত গরু আছে সবার গরুই আক্রান্ত কম বেশি। কোনো ট্রিটমেন্ট নাই। এই বাজারে দিলে এখন ওষুধ পেশায় এগুলো কাছে আমরা যাই, দিয়ে কিন্তু ওষুধ নিয়ে আসি, বা ছোটোখাটো ডাক্তার আছে তাকেও নিয়ে আসি, কিন্তু কাজ হয় না। গরুতে রোগ হয়, গরু চাবাল থাকি হকসি যাওয়া শুরু করছে, আরও যে দুইটা আছে তারও ধরছে, কিন্তু আমরা ভালো চিকিৎসা পাইতেছি না এবং কোনো ডাক্তার সাড়া দেয় না। আক্রান্ত গরুকে দ্রুত পশু হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়ে এই কর্মকর্তা বললেন, কয়েকটি ভেটেরিনারি টিম মাঠে কাজ করছে। বর্তমানে লাম্পি স্কিন ডিজিজ নামে যে রোগটি, ভাইরাস জনিত রোগ, এই রোগটি ছড়িয়ে পড়েছে, সারা বাংলাদেশেই ছড়িয়েছে। আপনারা আতঙ্কিত হবেন না। এখানে বেসিক্যালি মশা মাছি দিয়ে রোগটা ছড়াচ্ছে, কারণ একটা অ্যানিমেলকে যখন মশা অসুস্থ অ্যানিমেলকে কামড় দিচ্ছে, সেই মশাটা অন্য জায়গায় যখন ভালো সুস্থ অ্যানিমেলকে কামড় দিবে, সেক্ষেত্রে কিন্তু রোগটা ছড়ানোর প্রবণতা বাড়ে। পাশাপাশি আমার 6টি ভেটেরিনারি মেডিকেল টিম কিন্তু আমার পুরো উপজেলায় কাজ করছে। এরা কিন্তু বিভিন্ন জায়গায়, আমার যে 4 জন করে সদস্য আছে এই টিমে, এরা মনিটরিং করছে এবং কোথায় কোথায় সমস্যা হচ্ছে এই অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন চিকিৎসা পরামর্শ দিচ্ছে। ল্যাম্পি স্কিন রোগ ভাইরাস জনিত এবং মশা, মাছি ও রক্তচোষা কীটের মাধ্যমে ছড়িয়ে থাকে, তাই সবাইকে সচেতন হতে হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরে খবর। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেও গাজা ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। গত 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 72 জনের। এর মধ্যে 29 জনকে ত্রাণ সংগ্রহের সময় হত্যা করে ইসরায়েলি সেনারা। এছাড়া গাজা জুড়ে আহত হয়েছে শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 19 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে 55,400। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ। মোহাম্মদপুর থেকে সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার। জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে আগামী সপ্তাহে ফের বসছে কমিশন। শেষ দিনের সভায় রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতার ভারসাম্য সহ 4 বিষয়ে আলোচনা। আগামী বছরের শেষ ফারাক্কা চুক্তির মেয়াদ নবায়ন না হলে ঢাকা দিল্লি সম্পর্ক আরও খারাপের আশঙ্কা। রাজনৈতিক পদক্ষেপ চান পরিবেশ উপদেষ্টা। এবং পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল ব্যাপক ধ্বংসযজ্ঞ। যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ার সিদ্ধান্তে বাড়ছে উদ্বেগ, সমঝোতার আহ্বান রাশিয়ার। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।